২৪ ঘন্টায় জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি ৫টা ৫। ডিএ নিয়ে এখনো পর্যন্ত জটিলতা। ওই সানি দেওয়ালের ডায়লগটা ছিল না, তারিখ পে তারিখ। সেই তারিখের পর তারিখ পেরিয়ে আজকে যখন বিজ্ঞপ্তি প্রকাশ করার দিন, সেটাও রাজ্য সরকারের তরফে প্রকাশ হয়েছে বলে এখনো পর্যন্ত কোনো খবর নেই। তাহলে প্রশ্ন উঠছে, রাজ্য কি আদৌ ডিএ দেবে নাকি আবার মামলা? এই জায়গায় দাঁড়িয়ে রাজ্য ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট সামনে এসেছে। রাজ্যের তরফে দাবি করা হচ্ছে আবারও ষষ্ঠ পে কমিশনের সেই রিপোর্ট দেখিয়ে যে রাজ্য তার আর্থিক সক্ষমতা অনুযায়ী ডিএ দেবে। কেন্দ্র যে হারে ডিএ দেয়, রাজ্য সে হারে ডিএ দিতে বাধ্য নয়, এই দাবি রাজ্য শুরু থেকে করে যাচ্ছিল। রাজ্য ষষ্ঠ পে কমিশনের রিপোর্ট সামনে এনে আবারও সেই দাবি করলো। তার মানে কি এই আদালতের যা নির্দেশ ছিল, রাজ্য তাহলে সেই নির্দেশ মেনে ডিএ দেবে না? এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির তরফে সুপ্রিয় ঘোষ। তবে আমি শুরুতেই যাব তৃণমূলের কৃষাণু মিত্রের কাছে। কৃষাণুদা, সরাসরি প্রশ্ন, রাজ্য কি তাহলে নির্দেশ মতো যে নির্দেশ দেয়া হয়েছে এবং কেন্দ্রীয় হারে ডিএ ধাপে ধাপে দিয়ে দেওয়ার কথা, রাজ্য তাতে সায় দেবে না? এইবার যে ডিএ দেওয়ার কথা ছিল, রাজ্য দেবে না? রাজ্য ইতিমধ্যেই রাজ্যের ডিএর ঘোষণা করেছে এবং বাকিটা যা যা আছে সেটা আইনিভাবে সাংবিধানিক রীতিনীতি মেনেই সেগুলো দেওয়া করা হবে। এর মধ্যে আলাদা করে কিছু নেই। যা অধিকার বাকি অঙ্গরাজ্যের ভারতবর্ষের আছে, যা অধিকার কেন্দ্র সরকারের ভারতবর্ষে আছে, তাই আমরা সাম্যে বিশ্বাসী। তো পশ্চিমবাংলারও সমান অধিকার আছে। আমরা কোভিডের সময় দেখেছিলাম যে 18 মাসের ডিএ কেন্দ্র সরকার প্রথমে স্থগিত রেখেছিল, পরে বলেছিল তারা দিয়ে দেবে না। তো সেই ক্ষেত্রে মূল্যায়নগুলো মিডিয়ার আলোচনাতেও বা কেন্দ্র সরকারেও বা যারা নীতিবাগী আছেন, কেউ কেউ রাজনৈতিক, কেউ কেউ অরাজনৈতিক, তারা নীতিবাগীদের ক্ষেত্রে তখন আলাদা হয়ে যায় কি করে। আবার বলছি, ভারতবর্ষে আইনি শাসন, সাংবিধানিক শাসন ব্যবস্থা আছে বলে আমরা মনে করি। না কৃষ্ণদা, তুমি আইনি শাসনের কথা বলছো, আদালতই বলেছিল যে বকেয়া যে 10 বছর তার 25% ডিএ দিতে হবে এবং আজকে বিজ্ঞপ্তি জারি লাস্ট দিন। আমি এখনো পর্যন্ত বিজ্ঞপ্তি জারি হয়েছে বলে কোনো খবর আমার কাছে নেই। তাহলে কি ধরে নেওয়া যেতে পারে আদালতের নির্দেশ রাজ্য মানল না? আদালতের নির্দেশ ডিএর ক্ষেত্রে শুধুমাত্র পশ্চিমবাংলাকে আলাদা করে চিহ্নিত করে তো সম্ভব নয়। ডিএ এমন একটা বিষয় যেটা তার যে কোনো সংগঠন, যে কোনো সংস্থা, যে কোনো সরকারের তার আর্থিক দিকটা দেখে ধার্য করা হয়। তো সুতরাং সেটা সরকারি হোক, বেসরকারি হোক, কোনো রাজ্য সরকার হোক, যে কেউ হোক, তার ক্ষেত্রে এটা তার আর্থিক দিকটা দেখেও এর মূল্যায়ন করতে হবে। তো যে যেখানে অর্থনৈতিকভাবে দাঁড়িয়ে আছে, আমরা কেন্দ্র থেকে অনেক টাকা বকেয়া আছে আমাদের, সেগুলো ন্যায্য, তার নিয়েও আদালতের অনেক অবজারভেশন আছে, আদালতের অনেক রায় আছে। সেই টাকাগুলো যেগুলো কাজ করেছে সাধারণ মানুষ, রাজ্য সরকার নিজের পকেট থেকে দিয়েছে। কেন্দ্র প্রকল্পর যতটা ভাগ কেন্দ্রের, সেই টাকাটাও আমরা পাইনি। তো আমরা আবার বলছি, সাম্যে বিশ্বাসী। আপনি একটা ইস্যুকে চিহ্নিত করে শুধুমাত্র রাজ্য সরকার দিল না দিল না দিল না বললে হবে না। সাকুল্যে সরকারি চাকরি 1.5%, টোটাল জনসংখ্যার 1.5% মানুষ সরকারি চাকরি করে। তার বাইরে আমাদের প্রায় 76টা প্রকল্প চলছে, যেগুলো সার্বিক প্রকল্প, সব সমাজের সকল স্তরের, সরকারি, বেসরকারি, দিনমজুর, কৃষক, শ্রমজীবী, চাকরিজীবী, সকলের জন্য চলছে। তো এখানে ফোকাসটা হয়ে গেছে এই 1.5% সরকারি কর্মচারী, যাদের মাইনেও অনেক সাধারণ মানুষের থেকে বেশি, যাদের সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক সুরক্ষাও সাধারণ মানুষের থেকে বেশি। তো সুতরাং ফোকাসটা ওরকম হবে না। আমরা আবার বলি, সকলকে সমান চোখে দেখতে চাই। আমরা নিজেদের আর্থিক সচ্ছলতার সাথে সাথে সরকারি কর্মচারীদেরও যদি কোনো দাবি দাওয়া থাকে, ডিএ থাকে, অন্যান্য থাকে, সেটারও পক্ষে। কিন্তু আমরা কখনো একজনকে বঞ্চিত করে অন্যজনকে টাকা দিতে এই নীতিতে বিশ্বাসী। কৃষ্ণদা, তাহলে আমি তোমার গোটা বক্তব্যকে যদি সাম অফ করি, আমি ভুল করলে তুমি শুধরে দেবে। এক, রাজ্যর এই মুহূর্তে সেই আর্থিক ক্ষমতা নেই যে কেন্দ্রীয় হারে যে ডিএ, সেটা রাজ্য এই মুহূর্তে দিতে পারছে না,
কারণ রাজ্যের একাধিক প্রকল্প চলছে, সেই প্রকল্পে রাজ্যের অনেক টাকা খরচ হচ্ছে। সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা ইতিমধ্যেই সাধারণ মানুষের থেকে অনেক টাকা বেশি মাইনে পান। সেই কারণে তাদের এই অতিরিক্ত ডিএর দেওয়ার থেকে রাজ্য সরকার মনে করছে বেশ যে প্রকল্পগুলো সামাজিক প্রকল্প চলছে সেইগুলোতে অর্থ বরাদ্দ করা বেশি গুরুত্বপূর্ণ। রাজ্যের সেই ক্ষমতা নেই যে হারে কেন্দ্র ডিএ দেয়, তাই রাজ্য ওই হারে ডিএ দিতে অপারগ। ঠিক বলেছি আমি? না, প্রথম কথা হচ্ছে ডিএ দেওয়ার হার ভারতবর্ষে কোনো ইউনিফর্ম নয়। রাজ্য নিজের নিজের ডিএর হার ঠিক করে। যদি এরকম হতো কেন্দ্রের হারে সকলকে দিতে হবে, তাহলে সেটাই আইনি ব্যবস্থায় থাকতো, সেটা নেই। তার মানে এই কথাগুলো হচ্ছে অলীক কথা। তো এটা নেই। এক। দুই হচ্ছে, আমি কখনো বলিনি রাজ্যের অর্থনৈতিক সচ্ছলতা, আমি বলেছি রাজ্যকে যেখানে বঞ্চিত করা হচ্ছে। তুমি জানবে যে ভারতবর্ষের গুটি কয়েক রাজ্য আছে যারা তাদের অতিরিক্ত রাজস্ব কেন্দ্র সরকারকে দেয়। ভারতবর্ষের মানে যে অর্থনৈতিক কাঠামো, তাতে পশ্চিমবাংলা থেকে 100 টাকা যে কর বাবদ ওঠে তার 90% রাজ্যতে ফেরত আসার কথা, 10% কেন্দ্র রাখবে। কিন্তু এটা উত্তরপ্রদেশের ক্ষেত্রে 100 টাকার বিনিময়ে তারা প্রায় 250 থেকে 350 টাকা পান। বিহারের ক্ষেত্রে 100 টাকার বিনিময়ে তারা 350-400 টাকা পায়। তো এটা দেখতে হবে, গুটি কয়েক দক্ষিণ ভারতের রাজ্য আছে, আর আমাদের এই পূর্ব ভারতের পশ্চিমবাংলা আছে, পশ্চিম ভারতের গুজরাট আছে, যারা নিজের টোটাল রাজস্বের অতিরিক্ত রাজস্ব কেন্দ্রের পকেটে দেয়, এবং পশ্চিমবাংলা সেই 10% নিজের অতিরিক্ত আয় কেন্দ্রকে দেওয়া সত্ত্বেও বাকি 90% যেটা আমাদের ফেরত আসার কথা সেটা আমরা ফেরত পাচ্ছি না। বিভিন্ন অছিলায় রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ এই কেন্দ্র সরকার সেগুলো আটকে রাখছে। এক। দুই, এছাড়া এই টোলের টাকা, পোর্ট ট্রাস্টের টাকা, এই আমাদের যে শিল্প জোনগুলো আছে, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট গুলো আছে, যে মাইনিং এর টাকা, এই সব থোকে থোকে তুলে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে উত্তর নি ক্রিয়েট করছে। এবারে উত্তর নি সুপ্রিয়। দেখো, প্রথম কথা হচ্ছে যে রাজ্যে কৃষ্ণদা বলার সময় বললেন যে রাজ্যের বিভিন্ন প্রকল্প চলছে। আমি একটা প্রকল্প, খুব গুরুত্বপূর্ণ প্রকল্প রাজ্য সরকারের, যে প্রকল্পটাকে গত 10-12 বছর বা 14 বছরের রাজত্বকালে সব থেকে বেশি উল্লেখযোগ্য হয়েছে, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। বাজেটে অ্যালোকেটেড করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডারের নিরিখে 26,000 কোটি টাকার কাছাকাছি অ্যাপ্রক্স। এই টাকাটা রাজ্য সরকারকে দিতে হচ্ছে। কৃষ্ণদা একটা কথা বলো, 1.5% মানুষ তারা সরকারি কর্মচারীর সাথে যুক্ত, সরকারি কাজের সাথে যুক্ত, তাদের বেতনও অনেক। আমি দুর্ভাগ্যজনকভাবে এটা সত্যি কথাই আজকে বলে ফেললেন যে সরকারি কর্মচারীদেরকে দিয়ে গোটা নির্বাচন প্রক্রিয়াগুলো যেভাবে এই তৃণমূল রাজত্বে তৃণমূল কংগ্রেস সরকার করায়, আজকে যারা আন্দোলনরত ডিএ কর্মচারীরা ছিলেন তারা এই কথাবার্তা শুনলে স্বাভাবিকভাবেই তাদের খারাপ লাগবে। 2 নম্বর বিষয় হচ্ছে আদালত অবমাননার যে কথা আমরা বারবার করে বলে এসেছিলাম যে তৃণমূল কংগ্রেসের কাছে, বা তৃণমূল কংগ্রেস দল হিসাবে নয়, রাজ্য সরকারের কাছে কোনো আর্থিকভাবে রেভিনিউ আর্নের কোনো আলাদা করে কোনো জায়গা নেই। শিল্পের কথা, এখানে শিল্প হাব বলে কিছু বিষয় তৈরি হয়েছিল, কিন্তু শিল্প বলে এখানে কিছু নেই। রেভিনিউটা হবে কোথা থেকে? শুধুমাত্র হচ্ছে মাদক বিক্রি করে? না, হবে না। তা আর্নিংটা কোথায়? যে আর্নিং হলে তারপর তো তুমি সেখানে তাদেরকে মানে দিতে পারবে। এখানে কৃষ্ণদা কিন্তু বলেছে যে রাজ্যের আর্থিক সচ্ছলতা নিয়ে প্রশ্ন নেই, যেহেতু কেন্দ্র রাজ্যের কাছ থেকে টাকা নিচ্ছে, পর্যাপ্ত টাকা দিচ্ছে না, সেই কারণেই অবস্থা। এই বিষয়টা তো টোটালটাই সুপ্রিম কোর্টের কাছে রাজ্য সরকার তাদের দাবি দাওয়া এবং এফিডেভিটের মাধ্যমে তো যখন মামলাটা চলছিল তখন তো দিয়েছিলেন, সমস্তটা দিয়েছিলেন। দেওয়ার পরে অনারেবল কোর্টের যারা বিচারপতি তারা এটা বিবেচনা করে বলেছিলেন যে হচ্ছে 25% কাছাকাছি 6 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে পূরণ করে দিতে হবে ডিএ। আজকে হচ্ছে 26 তারিখ, কালকে 27 তারিখ ডেডলাইন ডে, কালকে রথের ছুটি ঘোষণা করা আছে, সরকারি ছুটি। আমরাও আশা করেছিলাম যে আজকে একটা কোনো রকম বিজ্ঞপ্তি বেরোবে, মাননীয় মুখ্যমন্ত্রী, জনদরদী মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী, তিনি একটা কিছু ব্যবস্থা করবেন। অনেক সময় এটা হয় যে 25% আমি দিতে পারছি না, কোথাও না কোথাও আমি কাটছাট করে এককালীন এক রকমের দিয়ে আবার এটাকে আমি কিস্তিতে দিতে পারতাম, এরকমও করতে পারতেন। কিন্তু এখন কিষাণুদার বক্তব্য শোনার পর আমাদের মনে হচ্ছে যে রাজ্য সরকার পুরোপুরি ডিনায়াল মুডে আছে, যে এই ডিএ আমরা দিতে পারবো না। পরিষ্কার বলে দিচ্ছে ছেড়ে দাও। 2,500 কোটি টাকার কাছাকাছি রাজ্যে যখন বাজেট হয়েছিল তখন সংখ্যালঘু খাতে মানে হচ্ছে খরচা করার কথা বলা হয়েছিল রাজ্য সরকার। মন্দির নিয়ে অনেক কিছু চলছে, জগন্নাথের কালকে হচ্ছে রথ, আজকে মুখ্যমন্ত্রী চলে গেছেন ওখানে। মন্দির বা ওই
কালচারাল সেন্টার যাই বানিয়েছেন সেখানে শোনা যাচ্ছে 250 কোটি টাকার কাছাকাছি খরচা হয়েছে। 42 থেকে 45 কোটি টাকার কাছাকাছি খরচা হচ্ছে প্রসাদ বিতরণে, যাদেরকে লিজ দেওয়া হচ্ছে সেটা নিয়ে। এই টাকাগুলো, এবং তারপরে তো বিভিন্ন কার্নিভাল থেকে শুরু করে নানা রকমের উৎসব থেকে শুরু করে মেলা খেলা থেকে শুরু করে বিভিন্ন যে টাকাগুলোকে যদি ধরা যায়, তাহলে অ্যাপ্রক্সিমেট যে অ্যামাউন্টটা দাঁড়ায়, যেটা এই ডিএ দিতে খরচা, সেটা আমরা যতদূর জানি 10,000 কোটি টাকার কাছাকাছি। রাজ্য সরকার তাদের বাজেটের মধ্যে দিয়ে একটুখানি কাটছাট করে বিভিন্ন ক্ষেত্রে সেটা কি কিছুটা অন্তত দিতে পারতেন না? সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে পারতেন না? রাজ্য সরকারের কাছেই তো রাজ্য সরকারের কর্মীরা কাজ করেন, তাহলে কেন তারা প্রথমে ঘেউ ঘেউ শুনতে হবে, পরবর্তীকালে আন্দোলনে যেতে হবে, দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, কোর্টে যেতে হবে, কোর্ট তাদেরকে অর্ডার দেওয়ার পরও রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই, এটাই আমাদের কাছে দুঃখজনক। প্রথম কথা হলো, লক্ষ্মীর ভান্ডার 2021-এর সময় থেকে চলছে, 14 বছর ধরে নয়। পরিসংখ্যানগুলো ঠিক রাখতে হবে। এই কথা হচ্ছে, যারা রাজ্যের শিল্প দেখতে পাচ্ছে না তারা একটু সেক্টর 5, নতুন যে আমাদের সিলিকন ভ্যালি প্রজেক্ট হচ্ছে, যে এক্সটেন্ডেড সেক্টর 5 যেটা ইলেকট্রনিক সিটির যে এক্সটেনশন, সেটা একটু গিয়ে দেখে আসুক। তারা একটু দুর্গাপুর, খড়গপুর বেল্টে দেখে আসুক। সব ফ্যাক্টরি সেখানে 99% ফ্যাক্টরি 2011 জানি না, আমি জানতে পারলে ভালো হতো, যদি বলে না। ওইটা বিজেপি তো কিছুই জানে না। তুমি জানো তো, তুমি বলে দাও দাদা। আমি জানি না তো, আমি তো মানছি আমি জানি না। তুমি একটু ডিটেলটা দিলে তাহলে আমি পরবর্তীকালে আমার সুবিধা হবে বলতে। এক মিনিট। শুধুমাত্র রোশনি গ্রুপে 26,000 লোক কাজ করে, শুধুমাত্র একটা কোম্পানির নাম বললাম, খড়গপুর দুর্গাপুর বেল্টে। তাদের ওখানে পাঁচটা প্লান্ট কাজ করছে, ঠিক আছে, এবং সবকটাই 2011-র পরে হয়েছে, শুধু রোশনি। এরপরে টাটা, হিতাচি, আমি ওগুলো মানে লিস্ট, লম্বা লিস্ট আছে, আমার মুখস্থ নেই, আমি অন্য জায়গা থেকে নামগুলো জানলে আগে থেকে নিয়ে আসতাম, সুপ্রিয়কে পাঠিয়ে দেবো। দ্বিতীয় হচ্ছে যে রাজ্যে মন্দির হয়েছে, রাজ্যে কোন বিষয় হয়েছে, সকলকে প্রসাদ দেওয়া হয়েছে, এটাতে ওদের গাত্রদাহ কেন? আমি তো আবার এটাতে গাত্রদাহ নেই। মূল ফোকাস হচ্ছে সকলের জন্য, যেখানে 100% লোকের কাছে আমরা পৌঁছবো, উন্নয়ন নিয়ে, মানুষের পরিষেবা নিয়ে, সেটা আমাদের প্রায়োরিটি নাম্বার 1। নিশ্চয়ই রাজ্য সরকারি কর্মচারীরাও পাবে, ইতিমধ্যেই প্রায় 32-33% ডিএ রাজ্যের তরফে দেওয়া হয়। এরকম নয়, অনেক বিজেপি শাসিত রাজ্যতে সেটাও দেওয়া হয় না, তো তার থেকে আমরা ভালো আছি। এছাড়া আমাদের যে সোশ্যাল সিকিউরিটি স্কিমগুলো, যে সামাজিক সুরক্ষা স্কিমগুলো, সেইগুলো কিন্তু রাজ্য সরকারের কর্মীদের, তাদের পরিবার পরিজনরাও পায়, আমরা তাদেরকে ব্রাত্য করি না। আমাদের এখানে স্বাস্থ্যসাথী ইউনিভার্সাল হেলথ স্কিম, কেন্দ্র সরকারের মতো বাইক থাকলে দেব না, বাড়িতে ফ্রিজ থাকলে 350 কোটি টাকার মামলা চলছে স্বাস্থ্যসাথীর উপরে হাইকোর্টে, এটা নিয়ে কিছু বলুন। এটা হচ্ছে হসপিটালগুলো সকলের কাছে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে, এটা বিজেপির হিংসার কারণ বুঝতে পারছি। কারণ কি, রাম মন্দিরের ওরা সারাও পায়নি, কাউকে প্রসাদও দেয়নি। যা প্রতিশ্রুতি দিয়েছিল, তারা নাকি ফ্রিতে রাম মন্দির দর্শন করাবেন, একটা প্রতিশ্রুতিও রাখতে পারেনি। আমার সময় প্রায় একদম শেষের মুখে। কৃষ্ণদা, যারা ডেলিভারি ওরিয়েন্টেড গভর্নমেন্ট, তাদের প্রতি গ্রাহ্য দেওয়া হওয়াটা স্বাভাবিক, এবং বিজেপির এই র্যাটেড হওয়াটা আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয়কে দিয়ে শেষ করব। আমি মন্দির, ওটাকে প্রথমত রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিএম সাহেবদের বিজ্ঞপ্তি অনুযায়ী, যে মিষ্টির বিতরণের যে ইনচার্জ যাদেরকে করা হয়েছে, সেই সার্কুলার ধরে বলেছে ওটা মন্দির নয়, ওটা কালচারাল সেন্টার। এটা বিজ্ঞপ্তি রাজ্য সরকারের পক্ষ থেকে, তাই ওটা মন্দির নয়। আর দ্বিতীয় কথা, প্রসাদ বিতরণ নিশ্চিতভাবেই করতে পারেন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা যে অ্যামাউন্টটা খরচা হচ্ছে, একটা মন্দির তৈরি করা তো এটা রাজ্য সরকারের কাজ নয়। আজ অব্দি স্বাধীনতার পর কোনো কেন্দ্রীয় সরকার, কোনো রাজ্য সরকার ট্রাস্টি বাদ দিয়ে রাজ্য সরকার ডিরেক্ট হিটকোর মতো একজনকে ব্যবহার করে, জনগণের টাকা ব্যবহার করে মন্দির মসজিদ বানাতে আমরা দেখিনি। তো সুতরাং এই রাজ্য সরকারকে দেখছি, এবং এই রাজ্য সরকার তাদের কর্মচারীদের ডিএ দিতে পারছে না, যেটা তাদের প্রাপ্য। আর রাজ্য সরকারের কাছে ডিএটা চাইলে রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে ধরনের উক্তি করছেন, এটা দুর্ভাগ্যজনক। সব থেকে শেষ কথা যেটা বলবো, যে আদালতের আইন বা আদালতের মান্যতাকে এই রাজ্য সরকার এতটাই হিটলারপন্থী রাজ্য সরকার, যে সুপ্রিম কোর্টের যে রায় সেটাকেও এর অবমাননা করতে পারে, এটা বলেই আমি আমার কথা শেষ করব। কৃষ্ণদা, 2 লাইনে উত্তর চাইবে, আমার সময় প্রায় শেষ। আমি জাস্ট একটা স্পেসিফিক প্রশ্ন করেছিলাম প্রথমে, সেটা হচ্ছে কোভিডের সময়ে কেন্দ্র সরকারি কর্মচারীদের 18 মাসের ডিএ আটকানো হয়েছিল প্রথমে, পরে বলা হলো, পার্লামেন্টে দাঁড়িয়ে প্রতিমন্ত্রী বললেন, কি পঙ্কজ শাহ না কি নাম, তিনি বললেন যে এই 18 মাসের
কেন্দ্র উত্তর সরকারের আছে? অর্থনৈতিক খুব তাড়াতাড়ি দাও, আমার সময় শেষ হয়ে গেছে। প্রত্যেকটা যা আটকানো হয়েছিল প্রত্যেকটা ডিএর বাবদ যে এরিয়ারের টাকা সমস্তটা কেন্দ্রীয় সরকার অনগোয়িং প্রসেসের মধ্যে ক্লিয়ার আপ করেছে এবং সেটা আপ টু ডেট রয়েছে। রাজ্য সরকারের মধ্যে পেন্ডিং নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ, আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ কৃষ্ণদা, অনেক ধন্যবাদ সুপ্রিয় তোমাকেও। এখন গোটা বিষয়টা কোন জায়গায় যায়, আবার আইনি লড়াই, আবার ওই তারিখ পে তারিখ কিনা, নজর থাকবে। সুপ্রিয়দা এবং কৃষ্ণ দুজনকে অনেক ধন্যবাদ। কৃষ্ণদা, ফিরাসি বিরতির পর সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।